নমস্কার বন্ধুরা, আমি রাখি চলে এসেছি আমার একদিনের মুর্শিদাবাদ ট্যুরের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বটা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক দ্বিতীয় পর্বটা। তো আপনাদেরকে বলেছিলাম কাটরা মসজিদে ঈদের সময় নামাজ পড়া হয় কি না, সেই প্রশ্নের উত্তরটা আপনাদের পরের পর্ব দেব। তো সেটাই দিচ্ছি। দাদাকে জিজ্ঞাসা করেছিলাম, গাইড দাদাকে, উনি বলেছেন না, এখানে আর নামাজ পড়া হয় না। কারণ যেখানে নামাজ পড়া হয় যে মসজিদে, সেখানে কিন্তু মেয়েদের ঢোকা বারণ, আর সেখানে চটি পরেও যাওয়া যায় না। তাই আজকে যদি এখানে নামাজ পড়া হতো, আপনারা কিন্তু এখানে আসতে পারতেন না চটি পরে, বা আমাকে বললেন যে দিদি আপনিও কিন্তু ভিতরে ঢুকতে পারতেন না। এখানে নামাজ পড়া অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে। তো কাটরা মসজিদের ভিতর সম্পর্কে উনি কিছু বলছেন, চলুন আপনাদেরকে সেগুলো শোনাই। অন্যায় করলেন ওনার বুকের উপর। আর এটা হচ্ছে মুর্শিদাবাদের মেন ইতিহাস। দিদি দেখুন, এই মুর্শিদ কুলিকা হচ্ছে বুরহানপুরের দক্ষিণী ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন। এই মুর্শিদ কুলিকার ছোটবেলায় নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র, পিতার নাম হচ্ছে দর্পনারায়ণ মিশ্র। হিস্ট্রিতে নেই তো আছে, আমি দেখিয়ে দেবো। তো দাদা, যখন এনাকে বাচ্চা অবস্থায় এনাকে বিক্রি করে দিয়েছিল অভাবের তাড়না, আর যেই ব্যক্তি ওনাকে নিয়ে গিয়েছিলেন সেই ব্যক্তি নিঃসন্তানের মতন তাকে লালন পালন করে তোলে এবং তাকে উচ্চ শিক্ষিত করে তোলে। সেখানে কিন্তু তার নাম পরিবর্তন করে রাখে মোহাম্মদ হাদি। আর যেই ব্যক্তি ওনাকে নিয়ে গিয়েছিলেন সেই ব্যক্তি যখন বৃদ্ধ বয়সে মারা যায়, এই হাদিকে দাসত্ব প্রথা থেকে মুক্তি দেওয়া হয়েছিল। তিনি সেখান থেকে এসে দাক্ষিণাত্যের বেড়া বলে একটা জায়গাতে হাজি আবদুল্লাহর নিকট উনি একটা সামান্য মাত্র হিসাবের কাজে জয়েন করেছিলেন এবং কিছুদিনের মধ্যে তার পারদর্শিতার কথা দিল্লির দরবারে চলে যায়। তখন কিন্তু স্যার আমাদের দিল্লির সম্রাট ছিলেন অরঙ্গজেব। আর এই অরঙ্গজেবই সর্বপ্রথম এনাকে দেওয়ান রূপে পাঠানো হয়েছিল হায়দ্রাবাদে। আর সেই সময় অরঙ্গজেব একদা মারাঠা যুদ্ধে লিপ্ত হয়ে যায়। তো মারাঠা যুদ্ধ তো কয়েক বছর ধরে চলেছিল। সেই সুবাদে দিল্লির রাজকোষ কিছুটা খালি হয়ে গিয়েছিল। তো বৃদ্ধ অরঙ্গজেবের মনে একটা আশা ছিল, এই হাদিকে যদি বাংলাতে রাজস্ব আদায় করতে পাঠানো হয় তাহলে দিল্লির রাজকোষ কিছুটা পূরণ হবে। সেই হিসাব করে এনাকে করতলক্ষা উপাধি দিয়ে স্যার এই বাংলাতে পাঠানো হয়েছিল। তখন কিন্তু দিদি আমাদের এই বাংলা, বিহার, উড়িষ্যা বলে কোনো জায়গা ছিল না। তখন এর হেডকোয়ার্টার ছিল বাংলাদেশের জাহাঙ্গীর অত্যাচার ছিল। বর্গী কাদেরকে বলা হবে? মারাঠা, যার মস্ত থেকে সে লুটপাট করে নিয়ে যেত। আজও আমাদের মা বাবারা বাচ্চাদেরকে ঘুম করছে বলে থাকে না, বুলবুলিতে ধান খেলো বর্গিল দেশে। দাদা ভাই, এই বর্গীদেরকে যেরকম কিছুটা দমন করেছিল এবং সেই দুর্দিনে ইনি এই মুর্শিদাবাদ থেকে ইনি 1 কোটি টাকা নজরানা অরঙ্গজেবের দরবারে পেশ করেছিলেন। অরঙ্গজেব তার প্রতি সন্তুষ্ট হয়ে মুর্শিদ কুলিকাকে পরিত্রাতা দেবদূত বলে আখ্যায়িত ভূষিত করেন এবং ওনার নামে এই জায়গাটার নাম হয়ে যায় মুর্শিদাবাদ। তো 1704-এ মুর্শিদ কুলিকার নামের জায়গাটা মুর্শিদাবাদ। 1706-এ তিনি পুরো ক্ষমতাটা লাভ করে এবং 1707-এ অরঙ্গজেবের মৃত্যু হয়। আর 1704-এর আগে এই জায়গাটার নাম ছিল মুর্শিদাবাদ। আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে মুর্শিদাবাদ নাম ছিল সেখান থেকে। কিন্তু দিদি আবার 1716-তে তিনি আবার দিল্লির দরবারে তিনি আবার 1 কোটি টাকা নজরানা দিয়েছিলেন। তখন কিন্তু দিল্লির বাদশাহ ছিলেন দ্বিতীয় ফারুক শিয়া, তখন তাকে আলাউদ্দিন জাফর খোক উপাধি দেওয়া। কিন্তু দিদি ইনি আবার শেষ জীবনে যখন সে জানতে পারে যে সে ব্রাহ্মণ ঘরের ছেলে, তখন কিন্তু ইনি আবার পূর্ব পরিচয় নিয়ে এই ব্রাহ্মণ সমাজে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পিতামাতা কিন্তু নেয়নি। তখন কিন্তু মুর্শিদ কুলিকা এক প্রকার হিন্দু বিদ্বেষী হয়ে চতুর্দিকে অনেক দেবদেবতার মন্দির ভেঙে দেয়। যার পিছনে দিদি ওই যে নিচে যে ইটগুলো দেখালাম না, ওগুলো সব টেরাকোটার মন্দির বানায়। টেরা মানে পোড়া, পোটা মানে মাটি, পোড়া মাটিগুলো বাঁকুড়া বিষ্ণুপুরে দেখতে হবে। কিন্তু দিদি ইনি আবার শেষ জীবনে যখন সে বুঝতে পারে যে জীবনে আমি অনেক ভুল কাজ করে ফেলেছি, এই ভুলের প্রায়শ্চিত্তর জন্য আমাকে এমন জায়গায় কবরটা দেওয়া হবে যেসব নামাজিরা এই কাটরা মসজিদে নামাজ পড়তে আসবে তাদের যদি আমি পায়ের ধুলো পেয়ে থাকি তাহলে আমার কিছুটা পাপ মুক্ত হবে। তার জন্য দিদি 18টা নবাবের মধ্যে এক কত মুর্শিদ কুলিকার কবরটা দেখবেন পুরোটা মাটি দিয়ে তৈরি। আর সেই কবরটা আছে দেখো 2। দেখুন, আমি একটা হিন্দু ঘরের ছেলে, আমাদের তো মন্দিরে মূর্তি আছে, আমরা তাকে দেখে প্রার্থনা করি, কিন্তু মুসলিমদের তো কোনো মূর্তি নেই। যার জন্য দেখবেন ওই সামনের বোর্ডে লেখা আছে যে মুর্শিদ কুলিকার কবরটি প্রবেশ সোপানের নিচে। এবার অনেকে প্রবেশ সোপান বলতে সামনে যেহেতু ঢুকছে, কিন্তু দিদি আপনাকে প্রথমে দিক নির্ণয় করতে হবে যে মসজিদের সামনের দিক কোনটি। মাথায় রাখবেন, ইন্ডিয়ার সব মসজিদ হচ্ছে পূর্ব পশ্চিম, কারণ পশ্চিম হচ্ছে মক্কা বা কাবা শরীফ, এরা সবসময় নামাজ কিন্তু পশ্চিম দিকে দেখবেন। আমাদের কিন্তু কখনো শুভ কাজ
পশ্চিম দিকে হয় না। কি পশ্চিম দিকে আমাদের পুজো হয়? আমাদের সবসময় হচ্ছে পূর্ব দিক বা উত্তর দিক। তো দিদি এটাই কিন্তু মসজিদের সামনে মানে প্রবেশ, এই জায়গাটাকে নেট সিস্টেম করা ছিল। আপনারা যদি কেউ তাজমহলে ঘুরতে যাওয়া হয় দেখবেন মমতাজের বুকের উপরে একটু নেট সিস্টেম করা আছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট 1958-এ যখন এটা টেক আপ করে নেয় তখন নেটটাকে উঠিয়ে দিয়ে 14টা সিঁড়ির নিচে যে কবরটা আছে আপনাকে দেখানো হবে। আসুন এর নিচে যে কবরটা আছে দেখাবো, সামনে আছে। বাবু আস্তে আস্তে নামো, হাত ধরো। 14টা সিঁড়ি, আস্তে নাম বাবু। কবরটা দেখে নেন, পুরোটা মাটি। দেখে চলে আসুন। হ্যাঁ, শোনার কোনো গল্প নেই। মোবাইলটা ঢুকে দেন, তারা গিরিল করবে। মাঝখানে একটু সাইড দিয়ে আরো লোক আছে, ওদেরকে দেখতে দেন। কি মাটি? কবরটা মাটি? হ্যাঁ মাটি। সাইডে বলবো। 25 সালে মসজিদটার এজ হচ্ছে 302, মানে 302 বছর। আর 2 এরই মেয়ে যে বাচ্চাদের কলিজা বা হাট খেয়ে নিত, যে ইতিহাস নিয়ে অনেক লেখকের অনেক মতামত আছে। আপনি ওখানেও তো তার বুকের উপর দিয়ে যাবেন, কিন্তু এরকম মাটি দেওয়া কবর কোনো নবাবের পাবে না। 2 ওই পাশে যেরকম দুটো টাওয়ার দেখেছিলেন না, এ দেখেন এই একটি টাওয়ার, এই পাশে একটি টাওয়ার, এগুলো 1897-এর ভূমিকম্পে সব ডিস্ট্রয় হয়েছে। খেয়াল করে দেখুন। এবার যেতে যেতে মসজিদ আবার ইনি শিবের মন্দিরে পড়ে গেছে, দেখাবো। তার আগে একটা কথা বলি, দিদি এসছেন কোথা থেকে? করিমপুর। করিমপুর বাড়ির কাছে বলে। সত্যি গাইড দাদার কাছ থেকে না আমরা অনেক কিছু জানলাম। এই যে ছেলে এখন একটু পোজ দিচ্ছে, কতগুলো ছবি তুলছি, দাদাই তুলে দিলেন আমাদের সবার ছবি। এবার আমরা চলে এসেছি কাঠগোলা বাগানে। চারিদিকে এত ভিড়, আমাদের অনেক দূরে গাড়িটা পার্কিং করতে হয়েছে। আজকে অনেক হাঁটতে হচ্ছে, তবে একদিক দিয়ে ভালো, ছেলেটা বায়না করছে না, ও সব জায়গায় হেঁটে হেঁটেই যাচ্ছে। এখানে চারিদিকে তো টাঙ্গাই করে লোকজন ঘুরছে, আবার টোটো করেও অনেকে ঘুরছে। ছেলে এখন বায়না করেছে ঘোড়ায় চড়বে। তো আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি ওই জন্য ঘোড়ায় চড়ার কোনো গল্পই নেই। তোকে বোঝানো হচ্ছে ঘোড়া তোমাকে দেখানো হবে, কিন্তু ঘোড়ায় চড়তে হবে না, পরের বার এসে আমরা ঘোড়ায় চড়বো। এই কাঠগোলা বাগান বাড়ি নিয়েও অনেক ইতিহাস আছে। আগেরবার আমরা গাইড নিয়েছিলাম, তো সেখান থেকে অনেক কিছু জানতে পেরেছিলাম। এই যে এটা এখন ঘেরা আছে, শুনেছি এখানে একটা বাচ্চা ছেলে নাকি পড়ে গেছিলো, তারপর এটা ঘিরে দিয়েছে। তো এই যে খালটা আছে এটা একটা সুড়ঙ্গ পথ বলা হয়, এটা নাকি ভাগীরথী নদীর সঙ্গে মিলিত আছে। এই সুড়ঙ্গ পথে নাকি জগৎ শেঠের বাড়িও যাওয়া যায়। তো জগৎ শেঠের বাড়িটা আমি এর আগেও কখনো যাইনি, এবারও যাওয়া হলো না। আর কাঠগোলা বাগান বাড়ির যে ছাদটা, এই প্রথমবার এই ছাদে উঠলাম। এর আগে দরজাটা খুলতো না, এবার ছাদের দরজাটা খুলেছে দেখছি। তো মানে ভাবলেও একটা শিহরণ লাগে। আগেকার সেই সমস্ত জমিদার, কেউ নবাব যারা ছিলেন, তাদের সেই সমস্ত বাড়ি, সেই জায়গাগুলো আমরা স্পর্শ করছি, সেখানে ঘুরে বেড়াচ্ছি। ভাবলে একটা কেমন মানে একটু গভীরে গিয়ে ভাবলে সত্যিই মানে একটা কেমন গায়ে শিহরণ দেয়। তো এই বাগান বাড়ির সামনে একটা পুকুর আছে যেখানে অনেক রঙিন মাছ ছাড়া আছে, আর সবার দৃষ্টি আকর্ষণ করছে সেদিকেই। আর আমার ছেলেরও তাই। তো রঙিন মাছ দেখার জন্য ভীষণ উৎসুক ছিল, উপর থেকে প্রায় টেনে হিঁচড়ে আমাদের নিচে নিয়ে চলে এসেছে। এখন ওর ব্যাগে বিস্কুট আছে প্রচুর, তাই মাছকে খাবার দেবে। ওই যে আসার সময় ওর জন্য কেক, ওরিও বিস্কুট নিয়ে এসেছিলাম, এখন মাছকে ওরিও বিস্কুট খাওয়াবে। বায়না করেছে, ওর বাবা সেটা ব্যাগ থেকে বের করে দিচ্ছে, আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কুটগুলো দিচ্ছে, আর মাছগুলো আসছে। বিস্কুট খেতে ওর খুব মজাই লাগছে। চলে আসবে খেতে, দেখ আবার দেখ, পড়ে যাবি তুই, পড়ে যাবি। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, দূরে দে দূরে দে, ওই দেখ ওই দেখ, দেখেছিস? আমাদের জলের বোতলগুলো সব গাড়িতে আছে, একমাত্র ছেলের জলটাই ছেলের ব্যাগে। প্রচণ্ড তেষ্টা পেয়েছে, তাই জল আর খেলাম না, ভাবলাম একটা করে আইসক্রিম খাই। আর ঠান্ডা ঠান্ডায় আইসক্রিমটা খেতে বেশ ভালোও লাগে। এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। এই রাজবাড়িটার সামনে দিয়ে এর আগে যখন এদিকে এসেছিলাম লালবাগে, তো এর সামনে দিয়ে গেছি, কিন্তু ভিতরে কোনো দিন ঢুকিনি। সামনেটা অনেকটা হাজারদুয়ারি স্টাইলে এই রাজবাড়িটার। তো ভিতরে আর এদিকটাই পুরোটাই ঠাকুরের সমস্ত মূর্তি, ছোট 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 মন্দির করা আছে, সবই ঠাকুর। আর একটা সাইডে গিয়েছিলাম, সেই সাইডটাই পুরোটাই হচ্ছে প্রচুর জমির দলিল, কর আদায়ের কত কাগজপত্র, সমস্ত কিছু দেখলাম। আর এই যে শেষমেশ আজকের প্রধান আকর্ষণ হাজারদুয়ারি, ওই যে দেখা যায় হাজারদুয়ারি। তো আমার দুই মায়েরই প্রথম হাজারদুয়ারি দেখা,
তো ওনারা এটার জন্যই বেশি এক্সাইটেড ছিলেন কখন দেখবেন। যেহেতু নতুন বছর প্রথম রবিবার, ভীষণ পরিমাণে ভিড়। লাইনে ওর বাবা প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, এখনও টিকিট পায়নি। ভিতরে তো ক্যামেরায় অ্যালাউ নেই, ওই জন্য কিছু দেখাতে পারবো না। দিয়ে ভিতর থেকে আমরা বেরিয়ে গেছি। ভিতরে এত পরিমাণে ভিড় ছিল। আজকে তো ভালো ঠান্ডা সকাল থেকে, কীরকম কুয়াশা সেটা আপনারা আগের ভিডিওতে দেখিয়েছেন, সকালে কীরকম কুয়াশা ছিল, যথেষ্ট ঠান্ডা ছিল। কিন্তু ভিতরে এত পরিমাণে গরম লাগছিল, যেখানে যেখানে স্ট্যান্ড ফ্যান চলছে সেখানে গিয়ে দাঁড়াচ্ছি, এত বিভৎস গরম আর বিভৎস ভিড়। তো এখানে সামনে বসে কতগুলো ছবি টবি তুলবো, ছেলে কতগুলো ছবি তুলছিল, কিন্তু মানে ফাঁকা একটু জায়গা পাচ্ছি না, সব জায়গাতেই পিছনে লোকজন চলে আসছে। আর সেটা সম্ভবও না ফাঁকা পাওয়া, কারণ সবাই আমাদের মতো দেখতে এসেছে। তো যাই হোক, এবার বেরিয়ে যাচ্ছি। সবার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, সবাই ক্লান্ত, কারণ আজকে প্রচুর হাঁটতে হয়েছে আমাদের, অনেক দূরে দূরে গাড়িটা পার্ক করতে হচ্ছে। তো সবাই খুব ক্লান্ত, আর ছেলেরও খিদে পেয়ে গেছে। ছেলের জন্য খাবার নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, কিন্তু ওকে খাওয়ানোই হয়নি, টাইমই পাইনি। এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে যাচ্ছি। তো গাড়িতে ওকে খাইয়ে নেবো, আর আমরা ভাবছি বহরমপুরে গিয়ে একবারে খাবো। এই চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আমরা এর আগেও এসেছিলাম, অবশ্য অনেক দিন আগে, 2022-এ দিদিভাই আর দাদার অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। তখন বাবা, মা, আমি, রিদ সবাই এসেছিলাম। তো রিদ ঘুমিয়ে গেছে, গাড়িতে ওকে খাইয়ে দিয়েছি, খেয়েটেই ওর ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে গেছে। টায়ার্ড ছিল তো সারাদিন খুব, ঘুমিয়ে গেছে। তুমি কি খাবে? বিরিয়ানি। এই যে চলে আসছে আমাদের খাবার, স্টিম রাইস, ডাল আর আলু ভাজা পেলাম না, একটু ফ্রেঞ্চ ফ্রাইস নিয়েছি, আর চিকেনের একটা ডিশ নিয়েছি, আর আমার জন্য বিরিয়ানি। এর আগে এখানকার বিরিয়ানিটা খেয়েছিলাম, ভালোই লেগেছিলো বলে আবার বিরিয়ানিটাই অর্ডার করলাম। তো সারাদিন না খাওয়ার পর একটু ভাত হলেই ভালো হতো, কিন্তু আমি একটু বিরিয়ানি প্রেমী মানুষ, সেজন্য বিরিয়ানি খাচ্ছি। আর এই যে বাজে এখন 7টা, আর আমরা বাড়ি পৌঁছে গেছি। আজকে আবার দাদা এসেছে, মানে ভাসুর এসেছে। তো চাবিটা ছোটো কাকিমার কাছে দিয়ে গেছিলাম, দাদা 3টের দিকে চলে এসেছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকে আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা আগের পার্টটুকু দেখেননি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।